এরা যেহেতু সবাই ডক্টরেট, এরা যেহেতু সবাই উচ্চশিক্ষিত, এরা যেহেতু সবাই প্রফেসর, এবং এরা যেহেতু সবাই অনেক বেশি বিদগ্ধ পণ্ডিত এবং চিন্তাশীল ব্যক্তি, এই ডক্টরদের আমলে অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটার একটা দিক নির্দেশনা পাওয়া উচিত ছিল, এটা মানুষ সবার আগে আশা করছিল। সেই শিক্ষাটাই সবচেয়ে বেশি অবহেলিত এবং সেই শিক্ষাটাই সবচেয়ে বেশি নেগলেক্টেড এবং অরক্ষিত এই সরকারের আমলে। দেখেন, এই একটা শিক্ষা নিয়ে একটা কমিশন পর্যন্ত এখনো তারা করতে পারলো না। দেশে এখন একটা উত্তপ্ত অবস্থা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ছাত্রদের আন্দোলনটাকে আপনি কীভাবে দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতিতে আমার কিছু মতামত। যে উত্তপ্ত তো আজকে সেই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ তো এক ধরনের উত্তপ্তের মধ্যেই আছে। মানে বাংলাদেশের মানুষ জ্বলন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে এসে পড়ার মতো অবস্থা হয়েছে। ঠিক আছে, আওয়ামী লীগের 15-16 বছরে বাংলাদেশের মানুষ জ্বলন্ত ফুটন্ত কড়াইতে ছিল। ফুটন্ত কড়াইতে মানুষ টকবক করছিল। সেখান থেকে মানুষ আবার ফুটন্ত আপনার উনুনে গিয়ে মানুষ পড়েছে, এরকম মনে হচ্ছে। তো উত্তপ্ত মোটামুটি সবখানেই একটা অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশে। 5ই আগস্টের পরে একটা অন্যরকম অস্থিরতা, এনার্কি এবং একটা মানে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা ব্যাপকভাবে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা গতকালকে থেকে আমরা লক্ষ্য করছি, এটা সরকারের সামগ্রিক পরিকল্পনার এবং সামগ্রিক পলিসির একটা চিত্র। এটা কোনো কিছুতেই সরকার সঠিকভাবে কোনো কিছুই করতে পারছে না বলে মনে হচ্ছে। সেটার একটা প্রতিফলন, সেটার একটা অবস্থা আমরা এই শিক্ষাঙ্গনও লক্ষ্য করছি। দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, এই সরকারে যারা আছে সব কিন্তু ডক্টরেট। দেখবেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ সালেহ আহমেদ, ডক্টর এইচ মনসুর আহমেদ, তারপরে ডক্টর আসিফ নজরুল, তারপরে আরও আছেন কে, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এরকম অসংখ্য ডক্টর নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আপনি যে প্রশ্নটা, একটা ভাইটাল প্রশ্ন জিজ্ঞেস করছেন, যে শিক্ষাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার বলা হয় বাংলাদেশের আন্দোলনের আঁতুড়ঘর এবং সূতিকাগার, গণতন্ত্রের সূতিকাগার। শুধু এটা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন চলছে, এটা যদি আগের সরকারগুলোর আমলের সাথে আপনি তুলনা করেন, আপনি দেখবেন খুব একটা ফারাক আপনি পাইবেন না। কেন পাইবেন না? আমি একটা আপনাকে এইভাবে বলি আপনাকে। এই সরকারের কাছে মানুষ অনেক কিছু আশা করছে। তোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আশা করছে কি জানেন? যে এরা যেহেতু সবাই ডক্টরেট, এরা যেহেতু সবাই উচ্চশিক্ষিত, এরা যেহেতু সবাই প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবং এরা যেহেতু সবাই অনেক বেশি বিদগ্ধ পণ্ডিত এবং চিন্তাশীল ব্যক্তি, যেটাকে চিন্তক বলা হয় যাদেরকে, এবং সমাজের গণ্যমান্য এবং মানুষের খুব পূজনীয় ব্যক্তিত্ব, এই ডক্টরদের আমলে, তাদের শাসনামলে অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটার একটা দিক নির্দেশনা পাওয়া উচিত ছিল, এটা মানুষ সবার আগে আশা করছিল। সেই শিক্ষাটাই সবচেয়ে বেশি অবহেলিত এবং সেই শিক্ষাটাই সবচেয়ে বেশি নেগলেক্টেড এবং অরক্ষিত এই সরকারের আমলে। দেখেন, এই একটা শিক্ষা নিয়ে একটা কমিশন পর্যন্ত এখনও তারা করতে পারলো না। আমি জানি না আপনার
নলেজে আছে কিনা, আমার নলেজে খুব একটা নাই। শিক্ষা নিয়ে একটা এক্সক্লুসিভ এবং একটা বড় ধরনের কমিশন, একটা ভালো কমিশন, যেটা স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষা নিয়ে যে একটা কমিশন করা, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, কিভাবে আমাদের শিক্ষা এবং আমাদের এমপ্লয়মেন্টের সাথে মিল রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা যায়, এগুলো নিয়ে চিন্তাভাবনা করার মতো অতীতে যেমন কেউই ছিল না, এই সরকারের আমলও আমরা সেটা দেখছি না। কিন্তু মানুষের মধ্যে ইচ্ছা ছিল, এই সরকার যেহেতু শিক্ষিত সরকার, এই সরকার যেহেতু ডক্টরেট সরকার, এই সরকার যেহেতু পণ্ডিতদের সরকার, এই সরকার যেহেতু আপনার ব্যতিক্রমধর্মী সরকার, সেই সরকার অন্তত প্রথম হাত দিবে শিক্ষা ব্যবস্থার উপরে, শিক্ষা সংস্কারের উপরে। যা আমাদের দীর্ঘদিনের যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অচলাবস্থার মধ্যে আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা যে কর্মমুখী নয়, আমাদের শিক্ষা ব্যবস্থা যে সেকেলের, আমাদের শিক্ষা ব্যবস্থা যে বৈজ্ঞানিক নয়, আমাদের শিক্ষা ব্যবস্থা যে কারিগরি শিক্ষাকে অনুপ্রাণিত করে না বা উদ্বুদ্ধ করে না। সোজা কথা, আমাদের শিক্ষার সাথে আমাদের কর্মের, আমাদের এমপ্লয়মেন্টের বিস্তর ফারাক। এটা স্বাধীনতার পর থেকে আমরা এটা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে কাজ এই সরকার সবার আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল, এটা মানুষের ধারণা। কারণ এরা যেহেতু শিক্ষিত, এরাই সবচেয়ে বেশি অগ্রগতি অংশ সমাজের। এই সরকার সেটাতেও আমাদেরকে হতাশ করেছে, সেটাতেও আমাদেরকে জাতিকে তারা দিক নির্দেশনা দিতে পারে নাই। তারা আছে শুধু রাজনীতি নিয়ে, তারা আছে শুধু দল গঠন নিয়ে, তারা আছে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা রাজনৈতিক দলকে কিভাবে হেয় করবে, কিভাবে তাদেরকে মানুষের সামনে তাদের চরিত্র হনন করবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত। ঠিক আছে, যদি আজকে শিক্ষা নিয়ে তারা করতে পারতো, তাহলে আজকে আমাদের এই শিক্ষার এই দৈন্যদশা হইতো না। সেটারই প্রতিফলন আপনি যে কথাটা কালকে বলছিলেন। দেখেন, অধিভুক্ত নিয়ে মানে এই গণ্ডগোলটা শুরু হইলো। অ্যাফিলিয়েটেড মানে কলেজ, মানে 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকবে কি থাকবে না, জি, এটা নিয়েই তো গণ্ডগোল। আচ্ছা দেখেন, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে তার নিজের মান ধরে রাখতে এখনও পারে না, যে বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও একসময় গর্ব করতাম এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। আজকে আমি জানি না কতটুকু গর্ব করে। এশিয়ার কয়টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আছে, এটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক আছে এবং অনেক প্রশ্ন তো দেখা দিছে, অনেক প্রশ্ন দেখা দিছে। এমন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, পাকিস্তান এবং ইন্ডিয়া, তাদের সমকক্ষ, তাদের ধারা কাছেও আমরা যেতে পেরেছি কিনা আমার মনে হয় এটা নিয়েও সন্দেহ আছে। তো সেই বিশ্ববিদ্যালয়ে আপনার অধিভুক্ত নিয়ে, শিক্ষার মান নিয়ে আপনি কথা বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার মান কতটুকু ধরে রাখতে পেরেছে বা ধরে রাখতে চেষ্টা করছে, সেটা নিয়ে তো প্রশ্ন আছে। সেখানে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের মান কিভাবে বজায় রাখবে বা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার পরিবেশ তারা নিয়ে তারা মানে চিন্তিত থাকবে কি থাকবে না, এই প্রশ্ন কেন উঠছে ঠিক আমি ঠিক বুঝতে পারছি না। আমার বক্তব্য একটাই, আপনি প্রশ্নটা করছেন এখন খুব সময়োপযোগী এটা, যেহেতু গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নতুন করে এটা একটা উৎকট ঝামেলা পোহাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে প্রশ্ন উঠছে যে এই অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টা কলেজের অ্যাফিলিয়েটেড থাকবে কি থাকবে না। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ না রে ভাই, এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, প্রশাসনকে তাদের বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত করে, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা উচ্চতর গবেষণার জায়গা, বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চতর শিক্ষার জায়গা, বিশ্ববিদ্যালয় হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের একটা পাদপীঠ। সেই বিশ্ববিদ্যালয়কে আপনি কলেজ স্কুলের বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে আপনাকে মাথা ঘামাইতে হচ্ছে, এটা আমি লেম্যান হিসাবে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে এটা বোধগম্য নয়। এবং এটা নিয়ে কেন দীর্ঘদিন থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের দায়িত্বটাকে
তাদের কাজটাকে মূল দায়িত্বটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে এই কাজটা করাচ্ছে। তাদেরকে অ্যাফিলিয়েটেড রাখবে কি রাখবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রাখলো, এটা আমি বুঝি না। এতে করে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এখানে গবেষণা ব্যাহত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের যে মিলন মেলা, মেধাবী ছাত্রদের যে একটা জায়গা বিদ্যাপীঠ, সেটা আমি মনে করি ব্যাহত হচ্ছে। এটা নিয়ে সরকারের শিক্ষা মন্ত্রণালয়, সরকারের উচ্চমহল মানে আমার মতে মানে মানে ভাবা উচিত, এবং বিশ্ববিদ্যালয়কে এই জাতীয় বার্ডেন থেকে আমার মতে দূরে রাখানো উচিত। এবার আরেকটা কথা বলি, এমনিতে আমাদের যে কথাটা আপনি বলছিলেন যে আমাদের এক ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট আছে। আমি আপনাকে যদি বলি, হ্যাঁ, আমাদের জাতি হিসেবে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারছি কি না, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই যে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবকে সঠিকভাবে আমরা ম্যানেজ করতে পারছি কি না, এই প্রশ্নটা এখন দেখা দিয়েছে। কারণ বিপ্লবের পরে বিপ্লবকে ধরে রাখা, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা ধরে রাখা সবচেয়ে বেশি কষ্টের এবং সবচেয়ে বেশি দক্ষতার বিষয়। সেটা নিয়ে আমাদের প্রশ্ন দেখা দিয়েছে। স্বাধীনতার পরেও আজ থেকে 50 বছর আগে যখন আমরা দেশ স্বাধীন হলাম, তখন আমাদের স্বাধীনতা পরবর্তী সরকারগুলো এমনভাবে দেশ পরিচালনা করেছে, আমাদের মূল স্বাধীনতার স্পিরিট এবং স্বাধীনতার যে চেতনা এবং স্বাধীনতার যে ইচ্ছা আকাঙ্ক্ষা মানে বাসনা ছিল মানুষের, সেটাকে অনেক ক্ষেত্রে তারাও তখনও প্রশ্নবিদ্ধ করেছে। ঠিক তেমনি 90 সালের যে বলা হচ্ছে মানে তথাকথিত 90-এর অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থানের পরেও এই ছাত্র জনতার এবং মানুষের ত্যাগ তিতিক্ষা যেটাই হয়েছিল, সেটাকে এই বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী যারা সরকারে ছিল, সরকার পরিচালনা করেছে, তারা মানুষের সে আশা আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালনা করতে পারে নাই। এবং আপনি এটাও বলবো, এই যে কটা সরকার পরিবর্তনের পরে বা অভ্যুত্থানের পরে সরকার যারা আসছে, তারাও এই মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার পরিচালনা করতে পারে নাই বলে এই বিপ্লবের প্রতি অভ্যুত্থানের প্রতি মানুষের এক ধরনের এখন অনীহা চলে আসছে।